শাড়ির দোকানে আমাকে নতুন ব্লাউজের সাইজ মাপতে গিয়ে ছেলে আমার পিঠে হাত দিয়ে বল, মা, তোমার ফিগার এত পারফেক্ট কেন? পুজোর জন্য নতুন শাড়ি কিনতে গিয়েছিলাম। ছেলে বলল, আমিও যাব। তোমার পছন্দ বুঝি না গি। দোকানে গিয়ে অনেক শাড়ি দেখাল দোকানদার। একটা সিল্কের শাড়ি পছন্দ হল। ম্যাডাম, ব্লাউজের কি করবেন? দোকানদার জিজ্ঞেস করল। নতুন সেলাই করতে হবে গি। তাহলে মাপ দেন উ। ছেলে বলল, আমি মাপ দেব উ। তুমি জানো কি করে? আমি তো তোমাকে সবচেয়ে ভাল জানি। সে মিশরিং টেপ নিয়ে আমার পিছনে গেল। কাঁধ থেকে কোমর মাপছে। 34 ইঞ্চ, বলল সে। তারপর আমার বুকের নিচ দিয়ে টেপ ঘুরাল। তার হাত আমার পিঠে স্পর্শ করল। মা, তার গলা কাঁপছিল, তোমার শরীর কত সুন্দর। আমি চমকালাম। কি বলছি? তুমি এত ফেট, এত সুন্দর ফিগার। আমার বন্ধুদের মায়েদের মতো নও। দোকানদার অন্য কাস্টমারের সাথে ব্যস্ত। আমি প্রতিদিন তোমাকে নোটিস করি। যখন তুমি শাড়ি পরো, যখন রেডি হও। তার হাত এখনো আমার কোমরে। মা, আমি তোমাকে ভালোবাসি। একজন নারী হিসেবে। তুমি আমার স্ত্রী হও। দোকানের আয়নায় আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে অন্যরকম তাকানো। আমি তোমাকে সাজিয়ে গুজিয়ে রাখব সারা জীবন। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী দাস। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম সুমন্ত দাস, বয়স 52 বছর। আমাদের 3 সন্তান, রাহুল, পায়েল আর তানিয়া। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পায়েল 15 বছর বয়সী, হাই স্কুলে যায়। তানিয়া 10 বছর বয়সী, প্রাইমারি স্কুলে পড়ে। আমি রাহুলের কথাগুলো শুনে প্রথমে হতবাক হয়ে গেলাম। কিন্তু হঠাৎ বুঝতে পারলাম ব্যাপারটা। রাহুল তার সিক্রেট গার্লফ্রেন্ড প্রিয়াকে নিয়ে কথা বলছিল। সে আমাকে তার গার্লফ্রেন্ডের ফিগার এর সাথে কম্পেয়ার করছিল। রাহুল, তুই কার কথা বলছিস? আমি জিজ্ঞেস করলাম। সে লজ্জিত হয়ে বলল, মা, আসলে আমি প্রিয়ার কথা ভাবছিলাম। সে বলেছিল তোমার মতো ফিগার চায়। আমি তাকে বলেছিলাম আমার মার ফিগার দেখে সে ইন্সপিরেশন নিতে পারে কি। আমি হাসতে লাগলাম। তাহলে এভাবে বলিস কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম গু। সরি মা, আমি ভুলভাবে বলেছি। প্রিয়া তোমাকে দেখতে চায়। সে বলেছে তুমি কি ডায়েট করো, কি এক্সারসাইজ করো। দোকানদার আমাদের কথা শুনে হাসতে লাগল। আরে ভাই, এভাবে মায়ের সাথে কথা বলে? আমি তো ভাবলাম অন্য কিছু গু। রাহুল বলল, আঙ্কেল, আসলে আমি আমার গার্লফ্রেন্ডের কথা ভাবতে ভাবতে কনফিউজ হয়ে গেছিলাম। মাকে তার ফিগার নিয়ে কমপ্লিমেন্ট দিতে চেয়েছিলাম গি। আমি বললাম, ঠিক আছে, এখন চল বাড়ি যাই। প্রিয়াকে আমাদের বাড়িতে দাওয়াত দিস। আমি তার সাথে কথা বলব। বাড়ি ফিরে এসে আমি সুমন্তকে পুরো ব্যাপারটা বললাম। সে হেসে বলল, আমাদের ছেলে বড় হয়ে গেছে। এখন তার গার্লফ্রেন্ড নিয়ে চিন্তা করে কি। পরের দিন প্রিয়া আমাদের বাড়িতে এল। সুন্দর, লম্বা, স্মার্ট মেয়ে। আমাকে দেখেই বলল, আন্টি, রাহুল ঠিকই বলেছে। আপনার ফিগার সত্যিই পারফেক্ট। আমি বললাম, মা, এত কমপ্লিমেন্ট কেন? তুমিও তো খুব সুন্দর গো। আন্টি, আসলে আমি একটু মোটা হয়ে গেছি। আপনার মতো ফিট থাকতে চাই। কি করেন আপনি? আমি তাকে আমার ডেইলি রুটিনের কথা বললাম। সকালে যোগ ব্যায়াম, হাঁটা, ব্যালেন্স ডায়েট, পর্যাপ্ত ঘুম। প্রিয়া বলল, আন্টি, আমি আপনার কাছে আসব নিয়মিত। আপনার সাথে এক্সারসাইজ করব খু। আমি খুশি হলাম। অবশ্যই মা, তুমি আমাদের পরিবারের মতো গু। রাহুল খুশিতে লাফিয়ে উঠল। মা, তুমি বেস্ট। প্রিয়ার ড্রিম ছিল তোমার মতো ফিগার পাওয়া গি। কিছুদিন পর প্রিয়া নিয়মিত আসতে লাগল। আমাদের সাথে এক্সারসাইজ করত, হেলথি খাবার খেত। তার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হল। একদিন প্রিয়া বলল, আন্টি, আমি আপনাকে একটা সিক্রেট বলবো। কি রে? আমি আর রাহুল এঙ্গেজমেন্ট করতে চাই। কিন্তু আমার বাবা মা এখনো রাজি নয় গু। আমি বললাম, কেন? রাহুল তো ভালো ছেলে গু। তারা বলে আগে আমার পড়াশোনা শেষ করতে হবে। আমি এখন ইন্টারে পড়ি। রাহুল এসে বলল, মা, প্রিয়ার পরিবার আমাদের ইনভাইট করেছে।
তারা আমাদের সাথে কথা বলতে চায়। আমি সুমন্তের সাথে আলোচনা করে প্রিয়ার বাড়িতে গেলাম। তার বাবা মা খুব ভালো মানুষ। তারা বলল, আমরা রাহুলকে পছন্দ করি, কিন্তু প্রিয়ার আগে পড়াশোনা শেষ করা উচিত। আমি বললাম, আপনারা ঠিকই বলেছেন, আমরাও তাই চাই। তবে তাদের এঙ্গেজমেন্ট করিয়ে দিন, বিয়ে পরে দেব। প্রিয়ার মা বলল, এটা ভালো আইডিয়া। তাহলে তারা কমিটেড থাকবে কি? আমরা ঠিক করলাম পরের মাসে এঙ্গেজমেন্ট দেব। প্রিয়া খুশিতে আমাকে জড়িয়ে ধরল। এদিকে আমাদের পরিবারে আরেকটা চমক অপেক্ষা করছিল। পায়েল একদিন এসে বলল, মা, আমার একটা বয়ফ্রেন্ড হয়েছে কি? আমি চমকে গেলাম। কি বলছিস? তোর তো এখনো 15 বছর বয়স। মা, এখনকার যুগে এটা নরমাল। তুমি রাহুল ভাইয়ার ব্যাপারে কিছু বলনি কি? সুমন্ত এসে বলল, পায়েল, তোর এখনো ছোটবেলা, পড়াশোনার দিকে মন দে গি। পায়েল বলল, বাবা, আমি পড়াশোনাও করি আর অর্ক দাদার সাথেও ভালো থাকি। সে আমার ক্লাসমেট গি। আমি বললাম, অর্ক কোনো বাড়ির ছেলে? আমাদের পাশের বাড়ির। তুমি তাকে চেনো? সে প্রায়ই আমাদের বাড়িতে আসে গি। আমি মনে করলাম, লম্বা, সুদর্শন ছেলে, পড়াশোনায় ভালো। তার মা বাবার সাথে আমাদের ভালো সম্পর্ক। সুমন্ত বলল, ঠিক আছে, কিন্তু তোরা শুধু বন্ধু হয়ে থাক, বেশি কিছু নয়। পায়েল খুশি হয়ে বলল, হ্যাঁ বাবা, আমরা শুধু বন্ধু। কিন্তু আমার মন কেমন যেন করছিল। মেয়ের এত ছোট বয়সে বয়ফ্রেন্ড? যদিও অর্ক ভালো ছেলে, তবুও এ বয়সে এসব ঠিক নয়। আমি অর্কর মা সুপ্রিয়ার সাথে কথা বললাম। সুপ্রিয়া বলল, আমিও চিন্তিত, কিন্তু তারা একসাথে পড়াশোনা করে, ক্ষতি কিছু নেই। আমি বললাম, তবুও আমাদের নজর রাখা উচিত কি? এমন সময় তানিয়া এসে বলল, মা, আমিও একটা বয়ফ্রেন্ড চাই। আমি হাসলাম। তোর তো 10 বছর বয়স, এখন তোর খেলার বন্ধু থাক। তানিয়া বলল, কিন্তু আমার ক্লাসের সবার বয়ফ্রেন্ড আছে গি। সুমন্ত বলল, তানিয়া, তুই এখনো ছোট, বড় হলে তোরও হবে গু। এভাবে আমাদের পরিবারে লাভ স্টোরিগুলো একসাথে চলতে লাগল। রাহুল প্রিয়ার এঙ্গেজমেন্ট এর প্রস্তুতি, পায়েলর ফ্রেন্ডশিপ, আর তানিয়ার ইনোসেন্ট চাওয়া। একদিন আমি আর সুমন্ত বসে কথা বলছিলাম। সুমন্ত বলল, মৌসুমী, আমাদের বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। আমি বললাম, কি বলছ? আমার তো মনে হয় আমি এখনো ইয়ং। হ্যাঁ, তুমি এখনো সুন্দর, কিন্তু সময় তো যাচ্ছে। আমি তার হাত ধরে বললাম, তুমিও তো হ্যান্ডসাম আছো, আমাদের এখনো অনেক সময় বাকি। সুমন্ত আমাকে জড়িয়ে ধরল। তুমি ঠিকই বলেছ, আমাদের লাভ স্টোরি এখনো শেষ হয়নি। রাহুল এসে বলল, মা বাবা, তোমরা এখনো টিনেজ কাপল এর মতো বিহেভ করো। আমরা হেসে ফেললাম। প্রিয়া এসে বলল, আন্টি আঙ্কেল, আপনাদের দেখে আমাদের ইন্সপিরেশন হয়, এত বছর পরেও এত ভালোবাসা। পায়েল বলল, হ্যাঁ, আমিও চাই আমার আর অর্কর রিলেশনটা এমন হোক। তানিয়া বলল, আমারটাও। আমি বললাম, ভালোবাসা শুধু রোম্যান্স নয়, এটা রেসপেক্ট, ট্রাস্ট, কেয়ার ইসবের কম্বিনেশন। সুমন্ত বলল, ঠিক কথা, আমরা একে অন্যকে সাপোর্ট করি, আন্ডারস্ট্যান্ড করি। রাহুল বলল, মা, তুমি প্রিয়াকে যেভাবে অ্যাকসেপ্ট করেছ সেটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমি বললাম, প্রিয়া আমাদের পরিবারের অংশ, আমি তাকে আমার মেয়ের মতো ভালোবাসি। প্রিয়া চোখে পানি নিয়ে বলল, আন্টি, আমিও আপনাকে আমার মার মতো মানি। এভাবেই আমাদের পরিবারে লভ আর বন্ডিং আরও স্ট্রং হয়ে উঠল। শাড়ির দোকানে রাহুলের সেই কনফিউজড কথাগুলো থেকে শুরু হওয়া এই জার্নিটা আমাদের সবাইকে আরও ক্লোজ করে দিল। কিছুদিন পর রাহুল প্রিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেল। খুব সুন্দর অনুষ্ঠান হল, দুই পরিবার মিলে সেলিব্রেট করলাম। পায়েল আর অর্ক তাদের স্টাডিজে কনসেন্ট্রেট করতে লাগল। তারা গুড ফ্রেন্ডস হিসেবে একসাথে টাইম স্পেন্ড করত। তানিয়া তার চাইল্ডহুডে হ্যাপি থাকল, তার অনেক বন্ধুবান্ধব হল। আর আমি আর সুমন্ত আমাদের ফ্যামিলি এর এই বিউটিফুল জার্নিটা এনজয় করতে লাগলাম। আমাদের লাভ স্টোরি কখনো শেষ হবে না, কারণ এটা শুধু আমাদের দুজনের নয়, এটা আমাদের পুরো পরিবারের। এই গল্পের মধ্য দিয়ে আমি বুঝলাম যে জীবনে কখনো কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকেই সবচেয়ে বিউটিফুল মেমোরিগুলো তৈরি হয়। রাহুলের সেই দিনের কনফিউজড কথাগুলো আমাদের পরিবারে নতুন চ্যাপ্টার এর সূচনা করেছিল। আজ যখন আমি এই গল্পটা মনে করি তখন হাসি পায়। কতটা মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম সেদিন।
কিন্তু সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটাই আমাদের পরিবারে অনেক পজিটিভিটি এনে দিয়েছে। রাহুল এখন প্রিয়াকে নিয়ে খুব হ্যাপি। তারা তাদের ক্যারিয়ার বিল্ডিং-এ ফোকাসড। প্রিয়া আমার সাথে এখনও এক্সারসাইজ করে, আমার কাছে লাইফ অ্যাডভাইস নেয়। পায়েল আর অর্ক তাদের ফ্রেন্ডশিপ মেইনটেইন করছে। তারা একে অন্যকে ইন্সপায়ার করে বেটার স্টুডেন্ট হতে। তানিয়া তার ইনোসেন্ট ড্রিমস নিয়ে বড় হচ্ছে। তার মধ্যে এখনও সেই চাইল্ডিশ কিউরিওসিটি আছে। আর আমি আর সুমন্ত, আমরা আমাদের ফ্যামিলির পিলার হিসেবে সবাইকে গাইড করছি। আমাদের লাভ আর আন্ডারস্ট্যান্ডিং আমাদের বাচ্চাদের জন্য পারফেক্ট এক্সাম্পল। এই গল্পের শেষে আমি বলতে চাই যে পারিবারিক বন্ডিং এর চেয়ে ভ্যালুয়েবল আর কিছু নেই। লাভ, রেসপেক্ট, ট্রাস্ট, এগুলো দিয়ে তৈরি হয় একটা পারফেক্ট ফ্যামিলি। আর সেই পারফেক্ট ফ্যামিলিতেই আমরা সবাই হ্যাপি আর কন্টেন্ট থাকতে পারি। আমাদের এই জার্নি এখনও চলমান। আরও অনেক অ্যাডভেঞ্চার, অনেক মাইস্ট্রি, অনেক রোম্যান্স আমাদের অপেক্ষা করে আছে। কিন্তু আমি জানি আমরা সবাই একসাথে থাকলে সব চ্যালেঞ্জ ফেস করতে পারব। কিন্তু আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয়। কয়েক মাস পর একটা অদ্ভুত ঘটনা ঘটল যা আমাদের পরিবারে নতুন রহস্যের জন্ম দিল। একদিন সকালে আমি কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছিলাম। হঠাৎ ছানিয়া দৌড়ে এসে বলল, মা, আমাদের বাগানে একটা পুরানো বক্স পেয়েছি। আমি বললাম, কোথায় পেয়েছিস? আমাদের পুরানো আমগাছের নিচে। মাটিতে আধা পোতা ছিল। সুমন্ত এসে বলল, কি ধরনের বক্স? তানিয়া আমাদের বক্সটা দেখাল। পুরানো কাঠের তৈরি, উপরে অদ্ভুত কিছু সিম্বলস খোদাই করা। একটা তালা দেওয়া ছিল যা মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। রাহুল এসে বলল, মা, এটা কোনো আমলের হতে পারে? আমি বললাম, এই বাড়ি তো আমাদের দাদুর আমল থেকে। হয়তো তার কোনো জিনিস গু। প্রিয়া এসে বক্সটা এক্সামাইন করল। আন্টি, এই সিম্বলসগুলো দেখুন। এগুলো সংস্কৃত ভাষার মতো লাগছে গি। পায়েল বলল, খুলে দেখি কি আছে গু। সুমন্ত সাবধানে বক্সটা খুল। ভেতরে কয়েকটা পুরানো কাগজ, একটা ছোট গোল্ডের অর্নামেন্ট আর একটা হ্যান্ডরিটেন ডায়েরি। আমি ডায়েরিটা হাতে নিলাম। প্রথম পেজে লেখা, রমেশচন্দ্র দাসের ব্যক্তিগত ডায়েরি, 1947। রাহুল চমকে বলল, এটা তো আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার এর নাম। সুমন্ত বলল, হ্যাঁ, আমার দাদুর বাবা। তিনি ইন্ডিপেন্ডেন্সের সময় কি যেন একটা ইম্পর্ট্যান্ট কাজ করতেন। আমি ডায়েরি খুলে পড়তে শুরু করলাম। আজ 5ই আগস্ট 1947। আজ আমাদের দেশ স্বাধীন হয়েছে। কিন্তু আমার কাছে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়ে গেছে। স্বাধীনতা সংগ্রামীদের দেওয়া একটা ট্রেজার আমাকে সংরক্ষণ করতে হবে গি। প্রিয়া উৎসাহিত হয়ে বলল, আন্টি, এটা তো রোমাঞ্চকর। এই ট্রেজারের কি হয়েছিল? আমি পরের পেজ পড়লাম। এই ট্রেজারটি শুধু সোনা রূপা নয়। এর মধ্যে আছে আমাদের লোকাল ফ্রিডম ফাইটার্সদের সিক্রেট ডকুমেন্টস, তাদের ব্যবহৃত কোডেড মেসেজেস, আর কিছু হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্টস। আমি এগুলো নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছি। তানিয়া জাম্পিং করে বলল, মানে আমাদের বাড়িতে কোথাও ট্রেজার লুকানো আছে? সুমন্ত ডায়েরি আরও খুঁটিয়ে পড়ল। এখানে কিছু ক্লুজ আছে। একটা ম্যাপের মতো কিছু। আমি দেখলাম ডায়েরি এর শেষের দিকে একটা রফ স্কেচ আছে। আমাদের বাড়ির লেআউট এর মতো দেখতে, কিছু নির্দেশনা দিয়ে। রাহুল বলল, এই স্কেচ অনুযায়ী ট্রেজারটা আমাদের পুরানো ওয়েল এর কাছে কোথাও লুকানো। পায়েল এক্সাইটেড হয়ে বলল, চল আমরা ট্রেজার হান্ট করি গিয়ে। আমি বললাম, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু আমাদের কেয়ারফুলি করতে হবে গি। পরদিন সকালে আমরা সবাই মিলে আমাদের ব্যাকইয়ার্ড-এ গেলাম। পুরানো ওয়েলটা বহুদিন ব্যবহার হয় না। তার চারপাশে অনেক গাছপালা জন্মেছে। সুমন্ত স্কেচ অনুযায়ী মেজারমেন্ট নিতে লাগল। এখানে লেখা, ওয়েল থেকে 10 ফুট পূর্ব দিকে, তারপর 5 ফুট উত্তর দিকে গু। আমরা সেই স্পটটা চিহ্নিত করলাম। সেখানে মাটি খুঁড়তে শুরু করলাম। 3 ফুট খুঁড়ার পর রাহুলের কোদালে ধাতব কিছুর শব্দ হল। মা, এখানে কিছু আছে কি? আমরা আরও সাবধানে খুঁড়লাম। একটা বড মিঠালের চেস্ট বের করলাম। খুবই ভারী। প্রিয়া বলল, ও মাই গড, সত্যিই ট্রেজার পাওয়া গেল। সুমন্ত চেস্টটা খোলার চেষ্টা করল। কিন্তু সেটা লকড। তবে সেইটার একটা ক্লু ডায়েরিতে ছিল। ডায়েরি অনুযায়ী সেইটা লুকানো আছে আমাদের পুরানো প্রেয়ার রুম এর লর্ড গণেশের স্টেজ এর পেছনে। তানিয়া দৌড়ে গিয়ে সেই খুঁজে আনল। সত্যিই সেখানে একটা পুরানো ব্রাসের সেই লুকানো ছিল। আমরা সবাই এক্সাইটেড হয়ে চেস্ট খুলে দেখলাম। ভেতরে সত্যিই অনেক ভ্যালুয়েবল জিনিস। কিছু পুরানো গোল্ড কয়েন্স, সিলভার অর্নামেন্টস, হ্যান্ড রিটেন লেটার্স, কোডেড ডকুমেন্টস,
আর একটা বড় রুবি। পায়েল বলল, এগুলো তো মিউজিয়ামে রাখার মতো। আমি লেটার্সগুলো পড়তে শুরু করলাম। এগুলো লোকাল ফ্রিডম ফাইটার্সদের মধ্যে কমিউনিকেশন এর জন্য ব্যবহৃত হতো। একটা লেটার এ লেখা, বিপ্লবী বন্ধুগণ, আমাদের সিক্রেট মিটিং আগামী পূর্ণিমায় রমেশবাবুর বাড়িতে হবে। সেখানে আমাদের পরবর্তী প্ল্যান ডিসকাস করব। রাহুল বলল, মানে আমাদের এই বাড়িতে ফ্রিডম ফাইটার্সদের গোপন সভা হতো? সুমন্ত বলল, এটা তো গর্বের বিষয়। আমাদের পূর্বপুরুষরা দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন। প্রিয়া খোদ ডকুমেন্টসগুলো অবজার্ভ করছিল। আন্টি, এই খোঁজ আমার মতে ম্যাথমেটিক্যাল প্যাটার্ন এ লেখা। আমি বললাম, তুমি কি ম্যাথমেটিক্স এ ভালো? হ্যাঁ আন্টি, আমি খিস্তে পড়ি। এই ধরনের খোডিং প্যাটার্ন আমাদের সিলেবাস এ আছে। প্রিয়া কয়েকটা খোঁজ ডিকোড করার চেষ্টা করল। ধীরে ধীরে কিছু মেসেজেস ক্লিয়ার হতে লাগল। একটা মেসেজ এ ডিকোড টেক্সট ছিল, এমার্জেন্সি প্ল্যান, ব্রিটিশ সোলজার্স যদি আমাদের খোঁজে তাহলে অল ডকুমেন্টস রমেশবাবুর সিক্রেট চেম্বার এ হাইড করো। তানিয়া জিজ্ঞেস করল, সিক্রেট চেম্বার মানে? আমরা আরও খুঁজতে লাগলাম। ডায়েরিতে আরও কিছু হেন্স পেলাম। সুমন্ত বলল, এখানে লেখা আছে আমাদের মেইন হল এর মেঝেতে একটা লুজ টাইল আছে, তার নিচে প্যাসেজ। আমরা মেইন হল এ গিয়ে মেঝে এক্সামাইন করলাম। সত্যি একটা টাইল একটু আলাদা ছিল। রাহুল সেই টাইল তুল। নিচে একটা নরমাল স্টেয়ারকেস নেমে গেছে। পায়েল বলল, এটা তো সত্যিকারের সিক্রেট প্যাসেজ। কি? আমরা ফ্ল্যাশলাইট নিয়ে নিচে নামলাম। একটা স্মল আন্ডারগ্রাউন্ড রুম। দেওয়ালে অনেক হিস্টোরিক্যাল ফটোগ্রাফস, ম্যাপস, ডকুমেন্টস। প্রিয়া অ্যামেজড হয়ে বলল, এটা তো একটা কমপ্লিট ফ্রিডম ফাইটার্স এর হেডআউট। আমি একটা ফ্রেম এ ফটো দেখলাম। সেখানে আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার রমেশচন্দ্র দাস অন্য কয়েকজনের সাথে স্ট্যান্ডিং। সুমন্ত বলল, এই ফটোসগুলো হিস্টোরিক্যাল ভ্যালু আছে। এগুলো মিউজিয়াম এ ডোনেট করা উচিত। তানিয়া বলল, কিন্তু ট্রেজারগুলো কি করব? আমি বললাম, সবার আগে আমাদের রিসার্চ করতে হবে এগুলোর এক্সাক্ট ভ্যালু কত। পরদিন আমরা একজন হিস্টোরিয়ান আর একজন অ্যান্টিকু এক্সপার্টকে নিয়ে এলাম। হিস্টোরিয়ান ডর সুভাষ মুখার্জি আমাদের ফাইন্ডিংস দেখে খুশি হলেন। এগুলো অত্যন্ত ভ্যালুয়েবল হিস্টোরিক্যাল ডকুমেন্টস। আমাদের স্থানীয় ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টিকু এক্সপার্ট মা রবিনসন গোল্ড আর সিলভার আইটেমস এভ্যালুয়েট করলেন। এগুলোর মার্কেট ভ্যালু প্রায় ৫ লক্ষ টাকা। কিন্তু হিস্টোরিক্যাল ভ্যালু আরও বেশি। আমরা ফ্যামিলি মিটিং করে ডিসাইড করলাম যে ডকুমেন্টস আর ফটোগ্রাফস মিউজিয়াম এ ডোনেট করব। কিন্তু ট্রেজার এর কিছু অংশ আমাদের ফ্যামিলির জন্য রাখব। রাহুল বলল, এই ডিসকভারি আমাদের ফ্যামিলি হিস্টোরি সম্পর্কে অনেক কিছু জানাল। প্রিয়া বলল, আমি একটা ডিটেইলড রিসার্চ পেপার লিখব এই ফাইন্ডিংস নিয়ে। কি? পায়েল বলল, আমি আমার স্কুল প্রজেক্ট এ এটা ব্যবহার করব। তানিয়া বলল, আমি আমার বন্ধুদের কাছে হিরো হয়ে গেলাম। আমার বাড়িতে রিয়েল ট্রেজার ছিল। আমি আর সুমন্ত প্রাউড ফিল করছিলাম। আমাদের অ্যানসেস্টরসদের কন্ট্রিবিউশন আমরা ডিসকভার করেছি। ডর মুখার্জি আমাদের আরও ইনফর্ম করলেন যে আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার রমেশচন্দ্র দাস লোকাল এর একজন ইম্পর্ট্যান্ট ফ্রিডম ফাইটার ছিলেন যার কন্ট্রিবিউশন হিস্টোরিতে প্রপারলি ডকুমেন্টেড হয়নি। তিনি বললেন, আমি এই ফাইন্ডিংস নিয়ে একটা বুক লিখব। আপনাদের ফ্যামিলির নেম সেখানে স্পেশালি মেনশন থাকবে। এইভাবে আমাদের সিম্পল ফ্যামিলি এ একটা অ্যামেজিং হিস্টোরিক্যাল ডিসকভারি হল। কয়েক সপ্তাহ পর লোকাল মিউজিয়াম আমাদের ফাইন্ডিংস নিয়ে একটা স্পেশাল এক্সিবিশন অর্গানাইজ করল, হিডেন হিরোজ অব ইন্ডিপেন্ডেন্স কে নামে। আমাদের পুরো ফ্যামিলিকে চিফ গেস্ট হিসেবে ইনভাইট করা হল। লোকাল নিউজপেপার এ আমাদের স্টোরি পাবলিশ হল। রাহুল বলল, মা, আমাদের ফ্যামিলি এখন ফেমাস। কি? প্রিয়া বলল, আন্টি, এই অ্যাডভেঞ্চারটা আমার জীবনের সবচেয়ে এক্সাইটিং এক্সপিরিয়েন্স। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার্স এখানেই শেষ নয়। ট্রেজার হান্টিং এর পর আমাদের মধ্যে কিউরিওসিটি আরও বেড়ে গেল। সুমন্ত বলল, আমাদের অ্যানসেস্টরসের আরও সিক্রেটস থাকতে পারে। কি? আমরা আমাদের ওল্ড ফ্যামিলি ডকুমেন্টস খুঁজতে শুরু করলাম। আটিকে পুরানো ট্রাঙ্কে আরও কিছু পেপার্স পেলাম। সেখান থেকে জানতে পারলাম যে আমাদের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার একজন রেনাউন্ড আয়ুর্বেদিক ডক্টর ছিলেন। তার হ্যান্ডরিটেন মেডিসিনসের ফর্মুলাস আমাদের কাছে আছে। পায়েল বলল, এগুলো মডার্ন মেডিসিনের জন্য ভ্যালুয়েবল হতে পারে। কি? আমি একজন আয়ুর্বেদিক এক্সপার্টদের প্রতিমা সেনের কাছে নিয়ে গেলাম। তিনি ফর্মুলাস দেখে অ্যামেজড। এই ফর্মুলাসগুলো অত্যন্ত অ্যাডভান্সড। আজকের যুগেও এগুলো এফেক্টিভ হবে। কিছু রেয়ার হার্বসের কম্বিনেশন আছে যা আমি নিজেও জানতাম না।
তানিয়া এক্সাইটেড হয়ে বলল, তাহলে আমাদের ফ্যামিলি এ ডক্টর এর ট্যালেন্ট আছে গু। দর্শন বললেন, আমি চাইলে এই ফর্মুলাস নিয়ে রিসার্চ করতে পারি। আপনাদের ফ্যামিলি নেম দিয়ে পেটেন্ট রেজিস্টার করব। আমরা অ্যাগ্রি করলাম। এইভাবে আমাদের অ্যানসেস্টরস এর নলেজ মডার্ন সময়ে কাজে আসতে পারবে। রাহুল বলল, মা, আমাদের ফ্যামিলি ট্রিতে আরও কি ট্যালেন্ট লুকিয়ে আছে কে জানে কি? প্রিয়া বলল, আমি জিনিয়ালজি রিসার্চ করে আমাদের কমপ্লিট ফ্যামিলি হিস্টোরি ট্রেস করব। এই অ্যাডভেঞ্চার্সগুলোর মধ্য দিয়ে আমাদের পরিবারের বন্ডিং আরও স্ট্রং হয়েছে। আমরা একসাথে মাইস্টারিজ সলভ করছি, হিস্টোরি ডিসকভার করছি। সুমন্ত বলল, মৌসুমী, আমাদের সিম্পল লাইফ এত ইন্টারেস্টিং হয়ে গেল গু। আমি বললাম, হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমরা সবাই একসাথে আছি। এই অ্যাডভেঞ্চার্স আমাদের আরও ক্লোজ করেছে গি। পায়েল বলল, আমি এখন আরও প্রাউড ফিল করি আমাদের ফ্যামিলি নিয়ে কি। অর্ক ও আমাদের ফ্যামিলি অ্যাডভেঞ্চার্স এ পার্টিসিপেট করতে শুরু করল। তার প্যারেন্টস ও আমাদের ডিসকভারিজ সম্পর্কে জানতে পেরে ইমপ্রেসড। সুপ্রিয়া একদিন বলল, মৌসুমী, তোমাদের ফ্যামিলি তো এক্সট্রাঅর্ডিনারি ঘি। আমি হেসে বললাম, আমরা সবাই অর্ডিনারি মানুষ। কিন্তু যখন একসাথে থাকি তখন এক্সট্রাঅর্ডিনারি জিনিস ডিসকভার করি গু। এইভাবে আমাদের পারিবারিক জার্নি কন্টিনিউ থাকল। প্রতিদিন নতুন কিছু না কিছু ইন্টারেস্টিং ঘটছে। দের মুখার্জির বুক হিডেন হিরোজ অব ইন্ডিপেন্ডেন্স কি পাবলিশ হওয়ার পর আমাদের ফ্যামিলি সম্পর্কে আরও মানুষ জানতে পারল। অনেক রিসার্চার্স আমাদের কাছে আসতে লাগল। তারা আমাদের অ্যানসেস্টরস এর কন্ট্রিবিউশন নিয়ে আরও স্টাডি করতে চাইল। রাহুল এই এক্সপিরিয়েন্স থেকে ইন্সপায়ার্ড হয়ে হিস্টোরির উপর ইন্টারেস্ট ডেভেলপ করল। তার ক্যারিয়ার প্ল্যান ও চেঞ্জ হতে শুরু করল। প্রিয়া তার খিস ব্যাকগ্রাউন্ড দিয়ে হিস্টোরিক্যাল ডকুমেন্টস ডিজিটাইজ করার প্রজেক্ট শুরু করল। পায়েল এই অ্যাডভেঞ্চার্স এর ইন্সপিরেশন নিয়ে আর্কিওলজিতে ইন্টারেস্ট পেল। তানিয়া স্টোরিটেলিং এ ভালো হয়ে উঠল। স্কুলে তার প্রেজেন্টেশন স্কিলস ইমপ্রুভ হল। আমি আর সুমন্ত আমাদের ফ্যামিলি এর এই ট্রান্সফরমেশন দেখে খুশি হলাম। একদিন সন্ধ্যায় আমরা সবাই বসে আমাদের জার্নির কথা ডিসকাস করছিলাম। সুমন্ত বলল, এই সব শুরু হয়েছিল সেই শাড়ির দোকানে রাহুলের কনফিউজড কথা থেকে গিউ। আমরা সবাই হাসতে লাগলাম। রাহুল লজ্জিত হয়ে বলল, আমার সেই ভুল কথাগুলো আমাদের এত বড় অ্যাডভেঞ্চার এ নিয়ে গেল। প্রিয়া বলল, কখনো কখনো ভুল থেকেই সবচেয়ে বিউটিফুল জিনিস শুরু হয় গে। আমি বললাম, জীবনটা এমনই। আমরা যা এক্সপেক্ট করি না সেখান থেকেই সবচেয়ে অ্যামেজিং এক্সপিরিয়েন্স আসে গিউ। এই গল্পের মাধ্যমে আমি বুঝেছি যে ফ্যামিলি বন্ডিং, লাভ, রেসপেক্ট আর একসাথে থাকার শক্তি দিয়ে যে কোনো অ্যাডভেঞ্চার ফেস করা যায়। আমাদের অ্যানসেস্টরসদের লেগেসি আমাদের ইন্সপায়ার করেছে বেটার হিউম্যান বিইং হতে। তাদের স্যাক্রিফাইস আর ডেডিকেশন আমাদের গাইড করে। আজ যখন আমি বাক করে তাকাই তখন মনে হয় এই পুরো জার্নিটাই ছিল একটা ব্লেসিং। আমাদের সিম্পল ফ্যামিলি লাইফ থেকে শুরু করে হিস্টোরিক্যাল ডিসকভারিজ পর্যন্ত। রাহুল আর প্রিয়ার লাভ স্টোরি, পায়েল আর অর্কর ফ্রেন্ডশিপ, তানিয়ার ইনোসেন্ট ড্রিমস, আমার আর সুমন্তর এনজুরিং লাভ, সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট ফ্যামিলি স্যাগা। আর সবচেয়ে বড় কথা, আমাদের অ্যানসেস্টরসদের প্রাউড লেগেসি আমরা ক্যারি ফরওয়ার্ড করার রেসপন্সিবিলিটি পেয়েছি। এভাবেই আমাদের পারিবারিক অ্যাডভেঞ্চার স্টোরি কন্টিনিউ থাকবে আরও অনেক দিন। কারণ যেখানে লাভ, রেসপেক্ট আর টগেটারনেস আছে সেখানে হতে পারে যে কোনো অ্যামেজিং জার্নি। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার্স এখানেই থেমে থাকেনি। কয়েক মাস পর আরেকটি অবিশ্বাস্য ঘটনা ঘটল যা আমাদের জীবনে নতুন মাত্রা যোগ করল। একদিন প্রতিমা সেন আমাদের কাছে একটি চমকপ্রদ খবর নিয়ে এলেন। মৌসুমী, আপনাদের গ্রেট গ্র্যান্ডফাদার এর যে আয়ুর্বেদিক ফর্মুলাস আমি রিসার্চ করছিলাম সেগুলো নিয়ে ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানির ইন্টারেস্ট হয়েছে কি? আমি অবাক হয়ে বললাম, মানে? তারা এই ফর্মুলাস এর পেটেন্ট কিনতে চায়। আর এর জন্য তারা প্রায় 25 লক্ষ টাকা অফার করেছে গি। সুমন্ত চমকে বলল, এত টাকা? দর্শন বললেন, হ্যাঁ, কারণ এই ফর্মুলাসগুলো ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে ব্রেকথ্রু হতে পারে। আপনাদের অ্যানসেস্টর যে হার্বসের কম্বিনেশন ব্যবহার করেছেন সেগুলো মডার্ন সেন্স এও প্রুভেন অ্যান্টিক্যান্সার প্রপার্টিজ আছে কি? রাহুল এক্সাইটেড হয়ে বল, মা, এর মানে আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার এর নলেজ দিয়ে মডার্ন যুগে ক্যান্সার এর ট্রিটমেন্ট হতে পারে। প্রিয়া বলল, এটা তো ইনক্রেডিবল। আমাদের অ্যানসেস্টরস কত অ্যাডভান্স ছিলেন ঘু। আমরা ফ্যামিলি মিটিং করে ডিসাইড করলাম যে পেটেন্ট এর 50% টাকা আমরা মেডিকেল রিসার্চ এর জন্য ডোনেট করব। বাকি টাকা দিয়ে আমাদের অ্যানসেস্টরস এর মেমোরিতে একটা চ্যারিটেবল হসপিটাল বানাব। পায়েল বলল, এটা পারফেক্ট প্ল্যান। আমাদের অ্যানসেস্টরস এর লেগেসি কন্টিনিউ থাকবে গু। তানিয়া বলল, আমি বড় হয়ে ডক্টর হব। আর সেই হসপিটাল এ কাজ করব।
এই নিউজ পেয়ে আমাদের রিলেটিভসরা আমাদের কাছে আসতে শুরু করল। অনেকে যারা বছরের পর বছর কন্ট্যাক্ট করত না, তারাও সডেনলি আমাদের খুব ক্লোজ রিলেটিভ হয়ে গেল। আমার কাজিন ভাই রতনদা এসে বলল, মৌসুমী, আমাদের ফ্যামিলি প্রপার্টিতে আমারও শেয়ার আছে গু। আমি বললাম, রতনদা, এই ট্রিশোর আমরা আমাদের বাড়ি থেকেই পেয়েছি গু। কিন্তু আমাদের ডাডার প্রপার্টি তো সবার গু। সুমন্ত ফার্মলি বলল, এই ডকুমেন্টস আর ফর্মুলাস রমেশ কাকার পার্সোনাল ছিল। আর তিনি এই বাড়ি আমার বাবার নামে রেখে গেছেন গু। এভাবে আমাদের সাডেনলি অনেক ওয়েল উইশার্স কি পেয়ে গেলাম। কিন্তু আমরা আমাদের ডিসিশন ফার্ম থাকলাম। রাহুল বলল, মা, এই টাকা পেলে আমাদের জীবনে অনেক চেঞ্জেস আসবে গু। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমাদের ভ্যালুস চেঞ্জ করা যাবে না গি। প্রিয়া বলল, আন্টি ঠিক বলেছে। টাকা এলেও আমাদের ফ্যামিলি বন্ডিং সেম থাকবে গি। কিছুদিন পর ফার্মাসিউটিক্যাল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ মার জনসন আমাদের সাথে দেখা করতে এল। তিনি একজন ভদ্র আমেরিকান জেন্টলম্যান। মার জনসন বললেন, মার্সডেস, আপনাদের অ্যানসেস্টর যে ফর্মুলাস তৈরি করেছেন সেগুলো আমাদের ল্যাব টেস্টস ফেনোমেনাল রেজাল্টস দিয়েছে গিউ। সুমন্ত জিজ্ঞেস করল, এই মেডিসিনস কবে মার্কেটে আসবে? আরও 3 বছর রিসার্চের পর। কিন্তু আমরা কনফিডেন্ট যে এটা মেডিকেল ফিল্ডে রেভলিউশন আনবে গি। আমি বললাম, আমাদের একটাই কন্ডিশন। এই মেডিসিন যেন মিডল ক্লাস আর পোর মানুষেরা অ্যাফোর্ড করতে পারে কি। মার জনসন স্মাইল করে বললেন, এটাই আমাদের গোল। আমরা ডেভেলপিং কান্ট্রিজ সাবসিডাইজড রেট সেল করব। কন্ট্রাক্ট সাইন করার দিন আমাদের পুরো এক্সটেন্ডেড ফ্যামিলি এসেছিল। কিছু সাপোর্ট করতে, কিছু জেলাজি নিয়ে। আমার ছাছে বলল, মৌসুমী, এত টাকা পেলে তো তোমার ইগো বেড়ে যাবে গু। আমি হেসে বললাম, চাচি, টাকা দিয়ে ইগো বাড়ে না। ভালো কাজ করলে স্যাটিসফ্যাকশন আসে গু। কন্ট্রাক্ট সিনিং সেরেমনিতে লকমলা আর কয়েকজন ডিগনিটারিজ প্রেজেন্ট ছিলেন। মলাই সাহেব বললেন, এই ফ্যামিলি আমাদের ডিস্ট্রিক্টের গর্ব। তাদের অ্যানসেস্টর্স কন্ট্রিবিউশন আর এখনকার এই হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচ দুটোই কমেন্ডেবল কি। আমাদের কন্ট্রাক্ট একটা স্পেশাল ক্লাস ছিল যে আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার নাম সব মেডিসিন প্যাকেজ মেনশন থাকবে। রাহুল ইমোশনাল হয়ে বলল, আমাদের পূর্বপুরুষের নাম পুরো ওয়ার্ল্ড জানবে কি। প্রিয়া বলল, এটা ট্রু ইমর্টালিটি ঘ। সিনিং পর সেলিব্রেশন আমাদের নেইবার্স, ফ্রেন্ডস সবাই জয়েন্ট করল। অর্ক বাবা বললেন, সুমন্তদা, আপনাদের ফ্যামিলি এই সাকসেস আমাদের সবার ইন্সপিরেশন গি। সুপ্রিয়া বলল, মৌসুমী, তুমি যেভাবে এই সিচুয়েশন হ্যান্ডল করেছ সেটা অ্যাডমিরেবল ঘি। আমি বললাম, আমরা শুধু আমাদের ফ্যামিলি ভ্যালুস ফলো করেছি গু। টাকাটা আসার পর আমরা প্ল্যানিং শুরু করলাম। প্রথমেই আমরা একটা ট্রাস্ট গঠন করলাম, রমেশচন্দ্র দাস মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্টের থ্রু আমরা মেডিকেল রিসার্চ ফান্ডিং, স্কলারশিপ ফর পোর স্টুডেন্টস, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট ফেসিলিটি এস্টাবলিশ করার প্ল্যান করলাম। পায়েল বলল, আমাদের ফ্যামিলি লেগেসি এভাবে কন্টিনিউ থাকবে জেনারেশনসকে। তানিয়া বলল, আমিও বড় হয়ে এই ট্রাস্টের কাজ করব। কিন্তু এই সাকসেসের সাথে সাথে আমাদের কিছু চ্যালেঞ্জেসও এসেছিল। মিডিয়া অ্যাটেনশন বাড়ার সাথে সাথে আমাদের প্রাইভেসি কমে গেল। প্রায় এভরি উইক কোনো না কোনো জার্নালিস্ট আমাদের ইন্টারভিউ নিতে আসত। রাহুল বলল, মা, আমাদের নর্মাল লাইফ এখন আর নেই গু। আমি বললাম, এটাই সাকসেসের প্রাইস। আমাদের অ্যাডজাস্ট করতে হবে। প্রিয়া বলল, কিন্তু আন্টি, এই অ্যাটেনশন থেকে ভালো কিছু হচ্ছে। আমাদের চ্যারিটেবল ওয়ার্কের জন্য অনেকে ডোনেট করতে চাইছে গি। সত্যিই, আমাদের ট্রাস্ট বিভিন্ন মানুষ ডোনেশন পাঠাতে শুরু করেছে। 1 মাসেই আমরা আরও 10 লক্ষ টাকা ডোনেশন পেলাম। সুমন্ত বলল, এটা দেখে মনে হচ্ছে আমাদের অ্যানসেস্টর্স আমাদের গাইড করছেন গু। আমাদের ট্রাস্টের ফার্স্ট প্রজেক্ট হিসেবে আমরা একটা মোবাইল মেডিকেল ইউনিট লঞ্চ করলাম। এটা রুরাল এরিয়াজে ফ্রি মেডিকেল চেকআপ প্রোভাইড করে। প্রতিমা সেন আমাদের মেডিকেল অ্যাডভাইজর হিসেবে জয়েন করলেন। তিনি বললেন, এই মোবাইল ইউনিট দিয়ে আমরা মাসে প্রায় 1005 মানুষের সেবা করতে পারব। পায়েল ভলান্টিয়ার হিসেবে উইকেন্ডে মোবাইল ইউনিট হেল্প করতে লাগল। অর্ক ও তার সাথে যোগ দিল। তানিয়া বলল, আমিও হেল্প করতে চাই। আমি বললাম, তুই এখনো ছোট, পড়াশোনায় কনসেন্ট্রেট করগু। কিন্তু তানিয়া তার স্কুল থেকে একটা ফান্ড রেজিং ক্যাম্পেইন অর্গানাইজ করল। তার ক্লাসমেটসরা তাদের পকেট মানি দিয়ে 25,000 টাকা কালেক্ট করেছে। আমি তানিয়াকে প্রাউড ফিল করে জড়িয়ে ধরলাম। তুই আমাদের ফ্যামিলির ইয়ংজেস্ট ফিলান্থ্রপিস্টকে। রাহুল আর প্রিয়া তাদের ইউনিভার্সিটিতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্টার্ট করল। তারা স্টুডেন্টসদের হিস্টোরিক্যাল রিসার্চ আর সোশ্যাল সার্ভিসের ইম্পর্টেন্স বোঝাত।
প্রিয়া বলল, আন্টি, আমাদের স্টোরি শুনে অনেক স্টুডেন্টস ইন্সপায়ার্ড হয়েছে। তারাও তাদের ফ্যামিলি হিস্টোরি রিসার্চ করতে শুরু করেছে। এভাবে আমাদের পার্সোনাল ডিসকভারি একটা সোশ্যাল মুভমেন্ট এর রূপ নিতে শুরু করল। স্টেট গভর্নমেন্ট আমাদের আউটস্ট্যান্ডিং ফ্যামিলি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিল। গভর্নর সাহেব অ্যাওয়ার্ড সেরেমনিতে বললেন, এই পরিবার প্রমাণ করেছে যে হেরিটেজ প্রিজার্ভেশন আর সোশ্যাল সার্ভিস একসাথে করা সম্ভব। আমাদের অ্যাওয়ার্ড সেরেমনিতে আমাদের পুরো এক্সটেন্ডেড ফ্যামিলি প্রেজেন্ট ছিল। এমনকি যারা আগে জেলাসি করত তারাও প্রাউড ফিল করছিল। রতনদা এসে বলল, মৌসুমী, আমি ভুল করেছিলাম। তোমরা যা করেছ সেটা অসাধারণ। আমি বললাম, রতনদা, আমরা সবাই এক ফ্যামিলি। এই সাকসেস সবার। আমাদের চ্যারিটেবল হসপিটাল এর ফাউন্ডেশন স্টোন লেইং সেরেমনিতে চিফ মিনিস্টার এসেছিলেন। তিনি বললেন, এই হসপিটাল শুধু একটা মেডিকেল ফ্যাসিলিটি নয়, এটা একটা ইন্সপিরেশন। এটা দেখাচ্ছে কিভাবে ইন্ডিভিজুয়াল সাকসেসকে সোশ্যাল ওয়েলফেয়ার এ ট্রান্সফর্ম করা যায়। রাহুল বলল, মা, আমাদের সিম্পল ফ্যামিলি লাইফ থেকে এই লেভেল এ আসা একটা ড্রিম মনে হচ্ছে। আমি বললাম, কিন্তু আমাদের কোর ভ্যালুস সেম আছে। আমরা এখনও সেই সেম ফ্যামিলি। প্রিয়া বলল, হ্যাঁ আন্টি, সাকসেস আমাদের চেঞ্জ করেনি, বরং আরও স্ট্রেংথেন করেছে। হসপিটালের কনস্ট্রাকশন শুরু হওয়ার পর আমরা মেডিকেল কলেজ স্টুডেন্টসদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চ করলাম। প্রথম ব্যাচ এ 25টা স্কলারশিপ দিলাম। এর মধ্যে বেশিরভাগই রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা স্টুডেন্টস। একটা স্কলারশিপ রেসিপিয়েন্ট মেয়ে রুবিনা আমাদের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আপনাদের এই স্কলারশিপ না পেলে আমি মেডিকেল কলেজ এ পড়তে পারতাম না। আমার চোখে পানি এসে গেল। মা, তুই ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করিস। এই মোমেন্টসগুলো আমাদের রিয়েলাইজ করাত যে আমাদের করা কাজের রিয়েল ভ্যালু কি। সুমন্ত বলল, মৌসুমী, আমাদের অ্যানসেস্টর্স নিশ্চয়ই খুশি হতেন আমাদের দেখে। আমি বললাম, হ্যাঁ, তারা আমাদের গাইড করছেন এই পথে। পায়েল তার কলেজ থেকে সোশ্যাল ওয়ার্ক এ স্পেশালাইজেশন নেওয়ার ডিসাইড করল। সে বলল, মা, আমি পুরো লাইফ এই চ্যারিটেবল ওয়ার্ক কন্টিনিউ করব। অর্ক ও তার ক্যারিয়ার প্ল্যান চেঞ্জ করে সোশ্যাল এন্টারপ্রিনারশিপ এ যেতে চাইল। তানিয়া তার স্কুল এক হেরিটেজ ক্লাবকে বানিয়েছে। সেখানে স্টুডেন্টসরা তাদের ফ্যামিলি হিস্টোরি নিয়ে রিসার্চ করে। আমাদের স্টোরি ইন্সপায়ার হয়ে অনেক ফ্যামিলি তাদের অ্যানসেস্টর্স এর কন্ট্রিবিউশন নিয়ে গর্ব করতে শুরু করেছে। ডর মুখার্জি আমাদের একদিন বললেন, আপনাদের ডিসকভারি একটা কালচারাল রেনেসান্সের সূচনা করেছে। ন্যাশনাল জিওগ্রাফিক একটা ডকুমেন্টারি টিম পাঠিয়েছিল আমাদের স্টোরি কভার করতে। তারা আমাদের পুরো জার্নি ফিল্ম করল, ট্রিশার হান্ট থেকে শুরু করে হসপিটাল কনস্ট্রাকশন পর্যন্ত। ডকুমেন্টারি ডাইরেক্টর মার্ক টেলর বললেন, দিস ইজ নট জাস্ট আ ফ্যামিলি স্টোরি, ইটস আ স্টোরি অফ হাউ হেরিটেজ ক্যান ইন্সপায়ার সোশ্যাল চেঞ্জ। ডকুমেন্টারি রিলিজ হওয়ার পর ইন্টারন্যাশনাল মিডিয়াতেও আমাদের স্টোরি কভার হল। কেন, ববি, সবাই আমাদের নিয়ে রিপোর্ট করল। রাহুল বলল, মা, আমাদের স্টোরি এখন ওয়ার্ল্ড জানে কি। প্রিয়া বলল, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট হল আমাদের লোকাল কমিউনিটি যে বেনিফিট পাচ্ছে। আমাদের মোবাইল মেডিকেল ইউনিট এখন 3টা ডিস্ট্রিক্ট এ সার্ভিস প্রোভাইড করছে। মান্থলি অ্যাভারেজ 5,000 পেশেন্টস দেখা হচ্ছে। আমাদের স্কলারশিপ প্রোগ্রাম এক্সপ্যান্ড করে এখন 50 স্টুডেন্টসকে সাপোর্ট করছি। হসপিটাল এর কনস্ট্রাকশন শেষ হতে আরও 6 মান্থস বাকি। কিন্তু আগে থেকেই পেশেন্টসের বুকিং আসছে। একদিন আমি আর সুমন্ত আমাদের হসপিটাল এর কনস্ট্রাকশন সাইট ভিজিট করলাম। দেখে মনে হচ্ছিল একটা ড্রিম রিয়ালিটি হচ্ছে। সুমন্ত বলল, মৌসুমী, মনে আছে সেই দিনের কথা যখন রাহুল শাড়ির দোকানে কনফিউজড কথা বলেছিল? আমি হাসলাম। সেই ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে এত দূর এসেছি আমরা। এটাই জীবন। আমরা জানি না কোনো ছোট ঘটনা আমাদের জীবনে বড় পরিবর্তন আনবে। রাহুল আর প্রিয়া এসে আমাদের সাথে জয়েন করল। প্রিয়া বলল, আন্টি, আগামী মাসে আমাদের এঙ্গেজমেন্ট এর 2য় অ্যানিভার্সারি। আমি বললাম, এই 2 বছরে তোমাদের কত ম্যাচিউর হয়েছ। রাহুল বলল, মা, এই সব এক্সপেরিয়েন্স আমাদের গ্রো করেছে। আমরা বুঝেছি লাইফে শুধু পার্সোনাল সাকসেস নয়, সোশ্যাল রেসপন্সিবিলিটিও ইম্পর্ট্যান্ট। পায়েল আর অর্ক এসে বলল, আমরাও আমাদের রিলেশনশিপতে এই ভ্যালুস মেইনটেইন করব। তানিয়া রানিং করে এসে বলল, মা, আমার টিচার বলেছে আমি এই ইয়ার এর কি স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাব, কারণ আমার সোশ্যাল ওয়ার্কই। আমি তানিয়াকে হাক করলাম, তুই আমাদের প্রাইড। এভাবে আমাদের পরিবারের প্রতিটা মেম্বার তাদের নিজস্ব ফিল্ডে এক্সেল করছে, কিন্তু সবার মধ্যে কমন থাকা সোশ্যাল কনসিয়াসনেস। আমাদের ট্রাস্টের অ্যানুয়াল ফাংশন এ আমাদের পুরো কমিউনিটি পার্টিসিপেট করে। এটা একটা সেলিব্রেশন হয়ে গেছে।
এই বছর আমাদের চিফ গেস্ট ছিলেন নোবেল প্রাইজ উইনার ডর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, এই ফ্যামিলি প্রুফ করেছে যে গ্রাসরুটস লেভেল থেকেই সবচেয়ে এফেক্টিভ সোশ্যাল চেঞ্জ সম্ভব। আমাদের জার্নি এর কথা শুনে তিনি এতটাই ইমপ্রেসড হলেন যে তিনি আমাদের ট্রাস্ট এ পার্সোনালি 10 লক্ষ টাকা ডোনেট করলেন। রাহুল বলল, মা, আমাদের স্টোরি যে মানুষদের ইন্সপায়ার করছে, এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট গো। আমি বললাম, এটাই আমাদের অ্যানসেস্টরসের আশীর্বাদ গো। এখন আমাদের হসপিটাল অলমোস্ট রেডি। আগামী মাসে ইনগ্রেশন হবে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমাদের হসপিটাল ইনগ্রেট করবেন। প্রিয়া বলল, আন্টি, এই হসপিটালটা শুধু মেডিকেল ট্রিটমেন্ট নয়, এটা একটা সিম্বল হয়ে গেছে। এটা প্রুভ করে যে অর্ডিনারি ফ্যামিলি থেকেও এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন সম্ভব গো। সুমন্ত বলল, আর এইসব পসিবল হয়েছে কারণ আমরা সবাই একসাথে ছিলাম গো। পায়েল বলল, আমাদের ফ্যামিলি বন্ডিং আমাদের স্ট্রেংথ গো। অর্ক বলল, আন্টি আঙ্কেল, আপনাদের ফ্যামিলি আমাকে শিখিয়েছে যে সাকসেস শুধু পার্সোনাল অ্যাচিভমেন্ট নয়, এটা সোশ্যাল রেসপন্সিবিলিটি ও। তানিয়া বলল, আমি যখন বড় হব তখনও এই লেগেসি কন্টিনিউ রাখব গো। এভাবে আমাদের পারিবারিক গল্প একটা ইন্সপিরেশনাল জায়গাতে রূপান্তরিত হয়েছে। শেষে আমি বলতে চাই, জীবনে যখন আমরা আমাদের রুটসকে রেসপেক্ট করি, পরিবারের সাথে স্ট্রং বন্ডিং রাখি, আর হিউম্যানিটির সার্ভাইস করি, তখনই জীবনের রিয়েল মিনিং খুঁজে পাই। আমাদের এই জার্নি প্রমাণ করে যে হেরিটেজ আর মডার্নিটি, ট্র্যাডিশন আর প্রগ্রেস সবকিছু একসাথে ব্যালেন্স করা সম্ভব। রাহুলের সেই কনফিউশন থেকে শুরু হওয়া আমাদের এই অবিশ্বাস্য পরিণতি আমাদের শিখিয়েছে যে জীবনে কোনো ঘটনাই ইনসিগনিফিক্যান্ট নয়। প্রতিটা মোমেন্ট, প্রতিটা এক্সপেরিয়েন্স আমাদের ডেস্টিনি শেপ করে।